আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা সুলতানা নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা আমাকে অনেকবার বলেন একটা প্রশ্ন, যেটার উত্তর নিয়ে এসেছি আজকে আমি। তো আশা করি পুরো ভিডিওটা দেখে শুনে তারপর আপনারা যাবেন, এবং আশা করি আপনারা এরপর থেকে আর কোয়েশ্চেন করবেন না আমাকে কখনো। তো এটা হচ্ছে, সবাই আমাকে জিজ্ঞেস করে যে আমার কোন পর্যন্ত পড়ালেখা, প্লাস হচ্ছে আমি কি লাভ ম্যারেজ করছি নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করছি। তো এই দুইটা উত্তর নিয়ে আজকে আসলাম এই ভিডিওতে। তো আশা করি আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, শুনবেন, তাহলে আশা করি আপনাদের মনে আর প্রশ্ন থাকবে না। তো এটা হচ্ছে, সবাই আমাকে বলে, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং যাদের সাথে আমার পরিচিত হয় সবাই আমাকে জিজ্ঞেস করে এই কোয়েশ্চেনটা, যে তুমি কোন পর্যন্ত পড়াশোনা করছো, পড়াশোনা এখনও করতেছো কি না, আর হচ্ছে তোমার বিয়েটা কেমনে হয়েছে। তো ভাবলাম সবার মনের একটা প্রশ্ন, এটা আমি আজকে এই ভিডিওতে ফ্রেশ করে দিব, তাহলে এরপর থেকে কেউ আমাকে এই প্রশ্নটা করবে না আর। তো আমি হচ্ছে পরিবারের সবার ছোট। আমার বড় ভাইয়া আছে, ইঞ্জিনিয়ার প্লাস হচ্ছে চেয়ারম্যান, আর আমার বড় আপু আছে, ওনার বিয়ে হয়ে গেছে। আর সবার ছোট আমি, আমাদের এক ভাই দু বোন। আর আমার আম্মু আছেন, আমার আব্বু আমি যখন অনেক ছোট বসতে পারি তখন মারা গেছেন। তো আমার আম্মু আমাদেরকে নিয়ে ট্রাভেল শুরু করছিল, পড়াশোনা সাকসেস করা, এই আর কি। আর আমার ভাইয়া বিয়ে করে এখন হচ্ছে 2 বছর চলে প্লাস, আর আমার আপু বিয়ে হয়েছে 2 বছর চলে প্লাস। আর আমি পরিবারের ছোটো হওয়ার কারণে আমার বিয়ে নিয়ে এত কারো মাথা ব্যথা ছিল না, যে ঠিক আছে পরে হোক, সমস্যা নাই। তো সবাই আমাকে খুব আদর করতো, বাট কখনো বিয়ের কথা চিন্তা করে নাই, কখনো না যে ছোট্ট পান্নুকে বিয়ে দিয়ে দিবে, এটা কখনো চিন্তা করে নাই। আমাকে সবাই হচ্ছে মুখে তুইলা ভাত খাওয়াই দিত, কাপড় পরিধান করে দিত, আমি কোথায় যাব, কি করব, কার সাথে কেমনে কথা বলবো, মানে এ টু জেড সব কিছু হচ্ছে আমার ফ্যামিলি আমাকে গুছিয়ে দিত। তো যখন আমার আফুর বিয়ে হয়ে যায়, আমার আফু সবচেয়ে বেস্ট ফ্রেন্ড ছিল আমার। তো ওর যখন বিয়ে হয়ে যায় তখন আমি একদম ছোটো বাচ্চাদের মতো হয়ে যাই, 1 বছরের বাচ্চাদের মতো, যে আমি কীভাবে খাবো, কীভাবে পরবো, সব কিছু ভুলে যাই, যে আমি একদম পারি না। যাই হোক, এখন 2 বছরে আমি অনেকটাই শিখে উঠেছি। তবে আফু হচ্ছে, কেউ যদি প্রপোজ করতো তাহলে আফু শিখাই দিত কেমনে কী কথা বলতে হবে, আর মানে এ টু জেড সব কিছু আমাকে শিখাই দিত, খাওয়া দাওয়া সহ। তো হচ্ছে আপুর যখন বিয়ে হয়ে যায় তখন আমি অনেকটা কষ্ট পাই, যে আমি একলা হয়ে যাই। যাই হোক, তো আপু যখন থাকতো তখন আমাকে সব কিছু শিখিয়ে দিত। তো আমি তো এখন মানে মানুষের সাথে কীভাবে কথা বলতে হয় এটা এখনও পারি না। তো আস্তে আস্তে শিখে নিয়েছি অনেকটাই। তো এখন রমজান শেষ, প্রায় কালকে ঈদ, আর আমার হচ্ছে বিয়ে হয়ে গেছে 1 বছর হয়ে যাবে। 12 তারিখে, এপ্রিল মাসের 12 তারিখে 2024 আমার বিয়ে হয়। তো বিয়েটার পর থেকে আমাকে বেশিরভাগ সবাই জিজ্ঞেস করছে, তুমি কি লাভ ম্যারেজ করছো? তো আমি অনেকবার সবাইকে বলে দিয়েছি যে হ্যাঁ, লাভ ম্যারেজ করছি। আবার অনেকজনকে বলছি না, লাভ ম্যারেজ করি নাই। মানে 2টা অপশনে আমি সবার কাছে রাখছি। তো এই 2টা অপশন নিয়ে সবারই মাথা ব্যথা ছিল, যে আসলে কি আমি পারিবারিকভাবে লাভ ম্যারেজ করছি নাকি পারিবারিকভাবে বিয়ে। তো একজন সৈনিকের বউ হিসাবে আমি জানি না কেমন, তবে এটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো আমি যখন গত রমজান আসে তখন ভাইয়া আমাকে একদিন বলতেছে, আমাকে না, ড্রয়িং রুমে বলতেছে যে পান্নুকে এখন বিয়ে দিয়ে দিব। তো আলোচনা চলতেছে। তো এই ফার্স্ট যখন বলে যে আমাকে বিয়ে দিয়ে দিবে, তখন আমি ইন্টার পরীক্ষা দিয়ে দিয়েছি।
অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয় নাই, তো ইন্টার পরীক্ষা দিয়েছি মাত্র 2022 হচ্ছে ইন্টার পরীক্ষা দিয়েছি আমি। তো 2023-24 চলে তখন অনার্সে পড়ি। যখন ইন্টার পরীক্ষা দিই তখন 1 বছর কোনো কিছু হয় নাই, সমস্যা হয়েছিল দেশে নাকি করোনাতে কি সমস্যা ছিল, ওইটার জন্য পিছিয়ে গেছিলো। আর হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে তখন পড়ি আমি। তো প্রথমবার আমাকে যে দেখতে আসে উনি হচ্ছে ওয়ালটন কোম্পানির ম্যানেজার ছিল, ওনার আব্বু ছিলেন এএসআই। ওনারা আমাকে গ্রামের বাড়িতে দেখতে যায় এবং ওইখানে আমাকে পছন্দ করে। উনি যায়, ওনার বাবা যায়, ওনার একটা বোন যায় এবং একটা বন্ধু বউ যায় সাথে। তো ওনারা আমাকে দেখার পরে চয়েস হয়, কিন্তু আমার ভাইয়ার চয়েস হয় নাই। চয়েসটা হয় নাই মূলত আমার জন্যই। আমি বলছিলাম ছেলের মাথায় চুল নাই, এটা কিভাবে সম্ভব। এই শুধু জাস্ট এই কথা বলছি, এই জন্য বিয়েটা হয় নাই। তো এর কয়েকদিন পরেই হচ্ছে আরেকটা অফার আসছে, ওইটা হচ্ছে অ্যাডভোকেট ছিলেন। তো উনি হচ্ছে আমাকে দেখতে আসছিল, আসার পরে উনি আসছিল, ওনার একটা বোন জামাই আসছিল এবং ওনার বোন জামাই ছিল টিচার, আমাদের পাশের গ্রামের বাড়ির পাশের স্কুলের টিচার ছিল। তো ওই টিচার ছিল, ওইখানে আর কয়েকজন টিচার ঘটক নিয়ে আসছে আবার। তো ওই টিচার হচ্ছে একজন টিচার আমার কাকা হয়। তো সবাই মিলে চলে আসছে আমাদের বাসায়, তখন আমরা নেত্রকোনাতে থাকি। তো তখন উনি হচ্ছে সবার মাঝখানে একটা প্রশ্ন করে, যেটা সবাইকেই খারাপ লাগে, সবারই খারাপ লাগে। তো উনি বলতেছিল যে বিয়ে মানে কি বোঝো তুমি। এটার জন্য আমার ভাইয়া অনেক রাগান্বিত হয়েছিল যে এই প্রশ্নটা কেন করবে। যাই হোক, সামনাসামনি কিছু বলে নাই। তো আমাকে সূরা ফাতিহা পড়ানো হয়েছিল, তখন অনেক অনেক প্রশ্ন করা হয়েছিল, মনে হয় 100টার মতো প্রশ্ন করছে আমাকে। তো ওই দিন আমার মাথা উল্টাপাল্টা হয়ে গেছিলো যে এত প্রশ্ন এত মানুষের সামনে কিভাবে মানুষ উত্তর দিবে। তাও আমি নর্মালি ছিলাম, কারণ আমি ক্লাসে সুন্দর করে প্রশ্নের উত্তর দিতে পারতাম, এই জন্যই অনেকটা ভালো লাগলো। তাও যে এতটা কিছু হয় নাই, তাও আমার মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে এত প্রশ্ন করলে কিভাবে সম্ভব বিয়ে করা, বিয়েই করবো না। তো ওনাদের তখনই আমাকে পছন্দ হয়ে যায়। তো উনি হচ্ছে যখন আমার সাথে গল্প করতেছিল আলাদা, তখন উনি যাইতে চাইতেছিল না, মানে ওনার দুলাভাই বলতেছে আসো আসো চলে যায়, এখন সময় হয়েছে। তো উনি বলতেছে আর একটু গল্প করি, ভালো লাগতেছে। তো ওদের তখনই পছন্দ হয়ে গেছিল। তো পরে আমি যখন ওরা চলে গেছে, তারপরে আমি ভাইয়াকে বলতেছি, ভাবিকে বলতেছি যে এত প্রশ্ন কীভাবে করে, মানুষ কীভাবে চলবে, এত প্রশ্ন করলে কীভাবে হবে। এত প্রশ্ন করে ভাইয়া অনেক রাগান্বিত হয়েছিল তখন এই প্রশ্নটা করার জন্য। তো সব মিলিয়ে হচ্ছে এই বিয়েটাও ক্যান্সেল করে দিল ভাইয়া। তো তখন রমজানের 22 দিন ছিল। তো ভাইয়া হঠাৎ করে একদিন ড্রয়িং রুমে এসে বলতেছে যে পান্নুর জন্য একটা ভালো অফার আসছে। তো ছেলেটা সেনাবাহিনী জব করে, ভালো অফার বলতে ছেলেটা ভালো শুনতেছি, আর দেখা যাক কী হয়। আর তা না হলে আমার বন্ধু আছে, বন্ধুর ভাইয়ার জন্য বলতেছে। ওই বন্ধুটা আমাকে একদিন দেখছিল, তো ওই পরে ভাইয়াকে বলছে যে তোমার বোনের সাথে আমার ভাইয়ের বিয়েটা দিয়ে দিই, আমার পছন্দ হয়েছে তোমার বোনকে, আমাদের তরফ থেকে পছন্দ হয়েছে, তোমরা কি বলো। পরে ভাইয়া বলতেছে আচ্ছা ঠিক আছে, এটা পরে আলোচনা করা যাবে, এখন যেহেতু রমজান চলতেছে। তো এর ভিতরেই ওই সৈনিকের যে সেনাবাহিনী চাকরি করে উনি, ওনার অফারটা আসছে। তো ওনার অফারটা আসছে কিভাবে সেটা আমি এখনও সঠিকটা জানি না, না জানলেও আমি যতটুকু শুনেছি ওইটা হচ্ছে আমার যে ভাইয়া ছিল, ভাইয়া আর আমার হাজব্যান্ড যিনি হয়েছে ওনার বড় বোন ছিল। তো ওনার বড় বোন নাকি ফেসবুকে পোস্ট করছে যে একটা পাত্রী চাই, লম্বা সুন্দর পর্দাশীল নামাজি এরকম। তো ভাইয়া তখন আনসার দিছে যে আমার একটা বোন আছে, আপনারা সাথে দেখতে পারেন। তো তখন আর কি ওই ফেসবুকে পরিচয় হওয়ার পরে আমার যে হাজব্যান্ড হয়েছে ওনার ফেসবুক লিঙ্কটা আমার ভাইয়াকে দিয়ে দেয়। তো ওনাদের সাথে সবটা কথা হয় ওনার সাথে। তারপর উনি বলে যে ভাইয়া আপনি আমার সাথে খোঁজখবর নেন,
আর আমিও আপনার বোনের সম্পর্কে খোঁজখবর নিই, তারপর আমরা আগাবো কথা। ও ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে। তো ভাইয়া যখন ওনাদের গ্রামে গেছে খোঁজখবর নিতে, তখন উনি মসজিদে ছিলেন নামাজরত অবস্থায়, এবং বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মসজিদের ভিতরে ছিলেন। তো তখন হচ্ছে গিয়ে ভাইয়া যখন খোঁজখবর নিতে যায়, তখন এলাকার যে মুরব্বি ছেলেপুলে অথবা পাড়া প্রতিবেশী সবাই ছিল, সবাই বলতেছে এরকম ছেলে আমাদের নেত্রকোনা জেলাতেও নাই, অনেক ভালো, এক কথায় অনেক ভালো ছেলেটা, আপনারা ছেলে দেখে বিয়েটা দিতে পারেন, অনেক ভালো। তো ভাইয়া আরও যাচাই বাছাই করতে শুরু করলো আমার এক চাচাতো ভাইকে নিয়ে। চাচাতো ভাই নেত্রকোনা এই শহরের বাসা। তো অনেক খোঁজখবর নিয়ে দেখে ছেলেটা অনেক ভালো, কোনো নেগেটিভ দিক নাই। তো ভাইয়া পরে ভাবলো আচ্ছা ঠিক আছে, ছেলেটা তো ভালোই দেখলাম, তো ছেলেটাকে একদিন বলি আমার বোনের সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য। তো তখন ওই আমার যে হাজব্যান্ড হয়েছে ওনাকে বলছে যে আমি আপনার সম্পর্কে খোঁজখবর নিতেছি, আপনিও আমার বোনের সম্পর্কে খোঁজখবর নেন। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে, খোঁজখবর নেন। তবে হ্যাঁ ভাইয়া, একটা কথা, যে আপনি তো আপনার বোনকে বিয়ে দিবেন হালাল একটা চাকরি, হালাল টাকা পয়সা দেখে, তাই না, সৎ একটা লোক দেখা। তো আশা করি আপনি আমার যতই খোঁজখবর নেন ভালো পাবেন, মন্দ কোনো পাবেন না। আর আপনার বোনের সম্পর্কে আমি খোঁজখবর নিয়েছি, আরও নিব, সমস্যা নাই, আপনি দেখেন। তারপর 22-এর দিন অফারটা আসে, 23, 24, 25। তো 25 দিন, 3 দিনের ভিতরে ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে, তো আমার বোনকে দেখে যেতে পারেন। পিক চাইছিল আমার, পরে বলছে যে আমি তো পিক তুলি না, কারণ আমার ফোন নাই, আর পিক তোলার অতটা আগ্রহ ছিল না আমার। তো বলছে আচ্ছা ঠিক আছে, আপনারা চাইলে দেখে যেতে পারেন। তো ওনারা 25 রোজার দিন হুট করে না বলতে, আমরা বাসায় কেউ জানতাম না, ভাইয়ার সাথে আমার যে হাজব্যান্ড ওনার কথা হয়েছিল যে ওনার বোন আসতে পারে আমাকে দেখতে। তো ওই দিন আসে নাই, এর পরের দিন হুট করে 12টার দিকে বলতেছে বাসার নিচে দাঁড়ায় আছে, চলে আসছে আমাকে দেখার জন্য। তো ভাইয়া অনেক রাগান্বিত হয়, বলতেছে যে আমরা তো রমজানের দিন 12টার আগে ঘুমতে উঠি না, তো এত সকালে চলে আসছে, আমরা তো এখনও ঘুমতে উঠি নাই। পরে আমার হাজব্যান্ড বলছে নাকি যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, মহিলা মানুষ তো, সরল সোজা মানুষ, কিছু বোঝে নাই, আমাকেও বলে নাই, হুট করে চলে গেছে আপনাদের এখানে। আচ্ছা কি ঠিক আছে, আপনাদের কোনো কিছু রেডি করতে হবে না, যেভাবে আছে স্যাম্পলভাবে ওইভাবে দেখায়া দেন। তো কথা হচ্ছে আমার যে শ্বশুর বাড়ি, আমরা যেখানে থাকতাম আগে, ওইখান থেকে 5 মিনিট লাগে, তো অনেক কাছে, এজন্যই খুব তাড়াতাড়ি চলে আসছে। আর আমাদের যে বাসা এর পাশে হচ্ছে শপিং মল, মানে মার্কেট আর কি, নেত্রকোনার। তো আমাদের বাসা পের হয়ে তারপরে শপিংয়ে যেতে হয়। তো রোজার 25 ছিল, যেহেতু শপিং করার একটা অন্যরকম মজাই ছিল। তো তখন কী করছে যে ওরা শপিং করতে যাবে, এজন্যই চলে আসছে। তো ওনার সাথে, ওনার আপুর সাথে ওনার আম্মু আসছিল, প্লাস হচ্ছে ওনার একটা ছেলে আছে 7-8 বছর বয়স, ওইটাও আসছিল। তো রমজানের দিন কোনো কিছু আপ্যায়ন করা তো যাবেই না, তবে ছেলেটাকে আপ্যায়ন করা হয়েছে, ফল দেওয়া হয়েছিল, কমলা, আপেল, আম, তারপর বিস্কিট। তো ছেলেটা একাই ছিল, আর ওদেরকে তো কিছু খাওয়ানো যাবে না রমজানের দিন যেহেতু। তো ওনারা রুমে আসলো, আসার পর আমি তখন মাত্র ঘুমতে উঠছি, ওইটা যে আমি গোসলটা করবো তাও সময় পাই নাই, ওনারা বাসায় বৈশা রয়েছে আইসা। তো আমি আমার রুমে দরজার একটু আটকায় দিলাম, দেওয়ার পরে আমি শুধু জাস্ট জামাগুলো পাল্টানোর পরে আর কিছুই না, শুধু মাথাটা আশ্রাইছি আর জামাগুলো পাল্টাইছি। পাল্টানোর পরে বলতেছে পান্নু, আমার বাবি বলতেছে যে পান্নু আসো, তোমাকে ডাকতেছে। তো কি আর করা, হুট করে চলে আসছে, কোনো ডিসিশন নাই, জানি না, শুনি না, যাই হোক। তো পরে আমি ওনাদের সামনে গেলাম, গিয়ে সালাম দিলাম।
তো আমার ভয় ছিল একটাই, যে আমাকে কি না জানি প্রশ্ন করে ফেলে, আল্লাহ জানে। কারণ একবার প্রশ্নের সম্মুখীন এভাবে হয়েছি, অনেক প্রশ্ন করছিল এই অ্যাডভোকেট সাহেব। তো না, ওনারা যেহেতু মহিলা ছিল, ভাবলাম যে আরও বেশি প্রশ্ন করতে পারে। তো না, ওনারা দেখলাম যে অনেক ভদ্র টাইপের। তো আমাকে তেমন কিছুই জিজ্ঞেস করে নাই, শুধু নামটা জিজ্ঞেস করছে, কোথায় পড়ালেখা করে এটা জিজ্ঞেস করছে, আর হচ্ছে আমি পরিবারের কততম সন্তান এটা জিজ্ঞেস করছে। মাত্র 4-5টা প্রশ্ন করছে, আর কিছুই না। তো আমার এটা খুব ভালো লাগছিল যে মাত্র কয়েকটা প্রশ্ন করছে, আর শুধু তাদের সামনে বসেছিলাম এ পর্যন্তই। তো আমার এখানে একটা বিষয় ছিল, আমি হঠাৎ করে দেখি যে আমার যে হাজব্যান্ড হবে ওনার মা ওনার মেয়েকে ঠাট দিয়া কি যেন বলতেছিল, মানে আমাকে দেখার জন্য কি না জানি না। তো এটা বুঝতে পারছি আমি, কি যেন একটা বলতেছিল চোখের ইশারাতে। যাই হোক, তারপর আমি বলছি আচ্ছা ঠিক আছে, রুমে চলে যাও। তো আমি রুমে চলে গেলাম। যাওয়ার পরে ওনারা 5-6 মিনিট গল্প করছে। করার পরে যখন চলে যাবে তখন আমার রুমে ঢুকছে আর কি। ঢোকার পরে আমি উল্টা দাঁড়াইছি, দাঁড়ানোর পরে বলতেছে আপনারা বসেন। পরে আমার যে শাশুড়ি হয়েছে উনি আমার মাথায় হাত দিয়ে বলতেছে না মা, বসবো না, তুমি ভালো থেকো। বলছি না, বসেন, একটু রেস্ট করেন এখানে বৈশা। পরে এটা নাকি ওনার কাছে অনেক ভালো লাগছে, আমি যে আপ্যায়নটা করছি ওনাকে, এটা নাকি ওনার কাছে অনেক ভালো লাগছে। আমি বিয়ের পরে শুনতে পারি, কারণ এটার জন্য নাকি আমার, উনিটা হয়তো উচিত না যে উনি নাকি আমাকে এটার জন্যই পছন্দ করে ফেলেছিল। তো পরে হচ্ছে ওনার যে বড় ছেলের বউ, এই ছেলের বউকেই আমার শাশুড়ি মাই পছন্দ করে আনছিল। তো কি আর করা, তো ওই মেয়েটা একটু হিংসুটে টাইপের, মানে কারোর সাথে এত বেশি মিশতে চায় না, কথা বলতে চায় না। তো আমার এরকম আচার ব্যবহার দেখে ওনার অনেক ভালো লাগলো। তারপর কি আর করা, উনি ওইখানে কিছু বলে নাই, না বইলা বলছে চইলা যাই, পরে চইলা গেছে, ওরা শপিংয়ে চইলা গেছে। তো তখন ওরা হচ্ছে 1টার দিকে আমাদের বাসা থেকে বের হয়েছে, আর এই আসর মাগরিবের ভিতরেই রেজাল্ট জানিয়ে দিছে যে পছন্দ হয়েছে, আমাকে পছন্দ হয়েছে। এখন আমাদের ইচ্ছা, মানে আমরা কথা আগাতে চাইলে আগাবো। ছেলে তখন ছিল বগুড়াতে, তো ওনার ছুটি হয়েছিল না তখন, যেদিন আমাকে দেখতে আসছিল ওই দিনে ওনার ছুটি হয়েছে, তো ওই দিনে উনি বাড়িতে আসতেছিল। আরেকটা মজার কাহিনী কি, যে রমজানে আমাদের বিয়ে হয়েছে এই রমজানে আরেকটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল ওনার। কিন্তু মানুষ বলে না, ভাগ্য যেখানে আছে ওইখানেই হবে, ভাগ্যে লিখন। তো ওই মেয়েটাকে নাকি আমার শাশুড়ি প্লাস হচ্ছে যে বড় বোন ননাস, ওনাদের দুজন থেকে কারও পছন্দ হয় না মেয়েটাকে। মেয়েটা লম্বা ভালোই ছিল, কিন্তু চুলগুলা কাটো ছিল, আর কেমন জানি তাদের কাছে পছন্দ হয়েছিল না। আর আমার মতো এতটা লম্বাও ছিল না। তো ওনাদের পছন্দ হয় না, এরপরে শুধু বলে কোন দেওয়া যে মেয়েটা কেমন, পছন্দ হয় না, পছন্দ হয় না, পছন্দ হয় না। পরে উনি বাদ দিয়ে দিছে। দেওয়ার পরে এই যে আমাকে চয়েস হয়েছে ওনাদের মা বোন দুজনেরই। পরে উনি আমাকে দেখে নাই, না দেখে বলতেছে আমাদের পছন্দ হয়েছে, তো আপনারা কথা দেখেন কি করবেন, আর খোঁজখবর নেওয়ার থাকলে নেন। তো ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে, আমরা তো গ্রামের বাড়িতে চলে যাব, আজকে 25 রোজা, তো 27-এর নামাজকে বাড়ি দিয়ে পড়বো, তো আমরা পরে জানাচ্ছি। তো আমরা 26-এর দিন চলে গেছি বাড়িতে, গ্রামের বাড়িতে। 26-এর দিন যাওয়ার পরে 26, 27, 28 এই 3 দিন হচ্ছে আমরা খুবই ব্যস্ত থাকি গ্রামের বাড়িতে গিয়ে। আর এই 3 দিনের ভিতরে ছেলের খোঁজখবর আরও নেওয়া হয়, আর ওনারাও আমার সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। তো মোটামুটি ভালোই দুজনকে পাওয়া হয়েছে, ভালোই পাইছে। তো কি আর করা, তো পরে বলতেছে রোজা কিন্তু গত বছরে 30টা হয়েছিল। তো পরে ঈদের আগের দিন, মানে 30 রোজার দিন আসছিল আমার যে হাজব্যান্ড হয়েছে, উনি আমাকে দেখতে আসছিল। তো ওইটার কথা হচ্ছে ছেলে যদি চয়েস হয় তাহলে বিয়েটা হবে আর কি, কনফার্ম, আর না হয়তো তো হওয়ার সম্ভাবনা নাই। তো উনি যখন আসছে ওনার এক দূর সম্পর্কের মামাকে নিয়ে,
তো আসার পরে আমার মামা ছিলেন এখানে, আমার ভাইয়া ছিলেন, আর চাচাতো ভাইয়া ছিলেন, আর আমার চাচা ছিলেন। তো এই 5 জন, টোটাল 5 জন ছিলেন আমাদের রুমের ভিতরে। তো আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ডুপ্লেক্স বাসা। তো এখানে ওনাকে 2 তলায় নেওয়া হয়েছে, যে বলছে যে 2 তলায় নেওয়া হয়েছে, আর আমি 1 তলায় ছিলাম। তো এর কিছুক্ষণ পরে ভাইয়া বলতেছে যে আমার বোনকে কি এখানে নিয়ে আসবো। তখন আমার যে হাজব্যান্ড হয়েছে উনি বলতেছে না না না, কি বলেন, এখানে কেন আনবেন, আপনার বোনকে দেখবো আমি, একলা দেখবো, একলা রুমে গিয়ে দেখবো। তো ওনার বয়সটা কিন্তু খুব কম, তখন 23 বছর হয়েছে, ওনার বিয়ের অর্ডারও হয় নাই তখন, যখন আমাকে বিয়ে করছে। তো আমার ভাইয়া থেকে বড় ছিল, ছোট ছিল, আমার ভাইয়া বড় ছিল 2-3 বছরে, তো আর উনি ছোট ছিল। তো উনি হচ্ছে একটা কথা কি, উনি খুব ধার্মিক টাইপের, খুব মানে ইসলামের বাহিরে কোনো চলাফেরা করে না, হাদিসের বাহিরে কোনো চলাফেরা করে না, সব কিছু ইসলামিক টাইপের, কথা বাতা চাল চলন সব কিছু ইসলামিক টাইপের। আর মূলত এটার জন্য আমার ভাইয়া ওনাকে পছন্দ করছে, কারণ আমার ভাইয়া বলতো যে যদি টাকা পয়সা দিয়ে বিয়ে দেই তাহলে সুখ নাও হতে পারে, দিতে পারবো কোটিপতি জামাইয়ের কাছে বিয়ে, যদি সুখ না হয় আমার বোনের। তো এই ছেলেটা যেহেতু অনেক ভালো, টাকা পয়সা থাকলে থাক, না থাকলে নাই, ছেলেটা তো অন্তত ভালো, তাই এখানে আমার চয়েস হয়েছে। আর ভাগ্য যেখানে লেখা আছে, আমার কথা হচ্ছে ওইখানেই হবে। কারণ আজ পর্যন্ত যতগুলো বিয়ের অফার আসছে এবং আমাকে দেখছে, আমি সবসময় আল্লাহর কাছে নামাজ পড়ে বলছি যে আল্লাহ, আমার জন্য যেটা ভালো হবে, যেখানে আমার জন্য ভালো হবে, যেখানে আমি সবার সাথে মিলেমিশে থাকতে পারবো, ওইখানে যেন আমার বিয়েটা হয়। মানে এরকম আছে না, অনেকেই বিয়ের কল্পনা করে, বিয়ে হবে, দেখতে আসছে, জামাই হয়ে যাবে, উনি মনে হয় আমার জামাই হয়ে যাবে, এরকম না না না, কখনোই না, আমি এরকম চিন্তা ভাবনা করি নাই। আরেকটা কথা হচ্ছে কি, আমি কখনো প্রেম করি নাই। আমার মনে একটাই ছিল যে আমি হচ্ছে আমার যে হাজব্যান্ড হবে তাকে আমি সবটা ভালোবাসা দিব, সবটা ভালোবাসা দিয়ে আমি আগলে রাখবো। কারণ হচ্ছে গিয়ে মন এমন একটা জিনিস, যদি একবার ভেঙে যায় তাহলে তার প্রতি মায়া, তার ফিরে পাওয়া বা যে একটা মনের একটা অবস্থা, এটা থাকে না আরেকজনকে নতুন করে নেওয়া। এর জন্য আমি কাউকে ভালোবাসি নাই। কারণ হচ্ছে আমি জানি মেয়েরা খুব আবেগী হয়, যদি মনটা কাউকে দিয়ে দিতাম তাহলে পরে যদি তাকে না পাইতাম তাহলে অনেক কষ্ট হতো, আমার পরে সংসারে আমার মন বসতো না। তাই আমি এরকমটা করি নাই, আমি এটা থেকে দূরে রয়েছি, মানে লাভ ম্যারেজ থেকে অনেক দূরে রয়েছি। আমার লাভ ম্যারেজ একদমই পছন্দ ছিল না। তবে আমার অনেক 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 প্রেমের প্রস্তাব আসছে আমার, স্যারেরা পর্যন্ত বলছে যে ওই জায়গায় এটা ভালো আছে, তুমি কি চাও, তুমি কি প্রেম করবে অথবা বিয়ে করতে চাই তোমাকে, অথবা তুমি কি প্রেম করো, এরকমভাবে জিজ্ঞেস করছে। তো আমি একটা উত্তরে দিছি, আমি পারিবারিক ছাড়া বিয়ে করব না, আর আমি এখনো এরকম মনের মানুষ পাই নাই যার সাথে প্রেম করব। তো স্যারেরা শুনে না অনেক খুশি হইতো যে না, সঞ্জিদা অনেক সুন্দর কথা বলে, তার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, সুন্দরভাবে বলে। তো চান্স পাইতো না কেউই, কেউ অফার দিলে আমি অ্যাকসেপ্ট করতাম না, অ্যাটিটিউড নিয়ে চলতাম আর কি। এই জন্য আমাকে ছেলেরা অনেক কিছু বলছে, আমাকে বলছে আমার জামাই নেশাখোর হবে, মদখোর হবে, আমার জামাই দেখতে নোংরা হবে, আমার জামাই সিগারেট খাবে, মানে মানে যা মন চায় তাই অভিশাপ দিছে। কেন প্রেম করি নাই, আমি মনে মনে বলছি এটা হচ্ছে খারাপ একটা দিক, ওইটাতে ওরা যদি আমাকে অভিশাপ দেয়ও আমার কাছে আমার গায়ে লাগবে না, আল্লাহ ওটা সহ্য করবে না এবং আল্লাহ ওটা অ্যাকসেপ্ট করবে না, তাদের অভিশাপ। তো আমি বিন্দাস মতে চলতাম, নিজেকে অ্যাটিটিউড ভাবে রাখতাম, মানে অ্যাটিটিউড বলতে ছেলেদের ক্ষেত্রে অ্যাটিটিউড থাকতাম আর কি, যে না কাউকেই পাত্তা দেওয়া যাবে না, মানে এক কথায় কাউকে পাত্তা দেওয়া যাবে না। হ্যাঁ, এটা হয়েছে, প্রেমের প্রস্তাব দিছে, অনেক ঘুরাইছি এটা হচ্ছে আমার হাজব্যান্ডও জানে, আমি বলছি যে আমাকে অনেক প্রেমের প্রস্তাব দিছে, কিন্তু আমি নিজে অ্যাটিটিউডভাবে রয়েছি, অ্যাকসেপ্ট করি নাই। তো এটা জানিয়ে রাখা ভালো।
না হয়তো কোনটা থেকে কোনটা মনে করে ফেলে, অথবা কেউ কিছু বলে ফেললে ভাববে যে বউ আমার কাছে লুকাইছে। তো এবার আবার মূল গল্পে আসা যাক। তো উনি বলতেছিল যে না না, আপনার বোনকে আমি রুমে দেখবো, সবার সামনে আসতে হবে না। আর উনি তো আবার একটু ধার্মিক টাইপের, তো উনি চাইতো যে ওনার বউ পর্দা করুক। তো ওনার যেহেতু মামা আসছে দূর সম্পর্কের, তো উনি চাই না আর কি যে ওনার সামনে আমি চাই। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনি তাইলে থাকেন, আমি আমার বোনকে বলে আসি কথাটা। পরে বলছে আচ্ছা ঠিক আছে। পরে আমি আসছি, পরে বলতেছে পান্নু তোমার সাথে কথা বলবে, তুমি এই রুমে তোমার রুমে থাকো আর তোমার রুমে আসবে। আমি আর কিছু বলি নাই, মানে আমি কি বলবো বুঝতেছিলাম না। আসলে আমার ভাইয়া আমার সাথে এত ফ্রি, মানে আমার সাথে A to Z সব কথা বলে, অফিসিয়ালি, পারিবারিক, সাংসারিক, একদম বন্ধুর মতো। তবে আমার যে বিয়ের কথা চলতেছে ওইটা আরও আগের বার 2বার বলছিল, কিন্তু এখনের বার বলে নাই যে আমার দেখতে আসবে বিয়ের সাথে, এই আর কি। তো তারপর আমার রুমে হচ্ছে 2টা দরজা ছিল, একটা হচ্ছে ড্রয়িং রুম থেকে, আর একটা হচ্ছে ব্যালকনির, আর একটা হচ্ছে জানলা ছিল। তো আমি যখন ওইখানে বসেছিলাম তখন ঈদের সময় ছিল, তো ঈদের আগের দিন। তো আমার বাবিরা শহর থেকে আসছে, ভাইয়ারা শহর থেকে আসছে। তো ওনারা অনেকে হাসি খুশি ছিল যে আমাকে দেখতে আসছে, কি জিজ্ঞেস করে ওরা শুনবে কান পেতে। তো 2 দরজার পাশে 2জন দাঁড়ায় রয়েছে, 2 ভাবি। আরেক ভাবি দাঁড়ায় রয়েছে হচ্ছে মানে চাচাতো ঘরের ভাবিগুলো আর কি, তো জানলার পাশে। তো ওদেরকে দেখে আমার এই লজ্জা লাগছিল যে কি কেমনে শুনতেছে, আর ওনাদের সাথে এতটা ফ্রিও না আমি। যাই হোক, উনিও মনে হয় লজ্জা পাইছে ওনাদেরকে দেখা, কারণ উনিও বারবার তাকাচ্ছিল পর্দার আড়ালে দিকে, আমিও পর্দার দিকে তাকাচ্ছিলাম, পর্দার আড়ালে হচ্ছে ওরা দাঁড়িয়েছিল। তো যাই হোক, উনি আসার পরে আমাকে সালাম দিছে, আমি সালামের উত্তর নেই, এবং উনি আমাকে জিজ্ঞেস করে যে আমি প্রেম করি কি না, কিসে পড়ি, কোথায় পড়ি, তারপর হচ্ছে নাম কি, অনেক কিছু জিজ্ঞেস করার পরে আমাকে এত প্রশ্ন করে নাই, খুব কম প্রশ্ন করছে। আসলে আমার কথা হচ্ছে যে দিক দিয়ে হবে না এত কিছু দেখবে না, হুট করেই হয়ে যাবে, এইটা একটা কথা আর কি। তো আমি বলতেছি আমি তো আপনার নামটা পর্যন্ত জানি না, বলছে নামটা। তো হচ্ছে কি আমি ওনাকে দেখিও নাই, বিয়ের আগে আমি ওনাকে দেখিও নাই, জাস্ট আমি ভাইয়ার হোয়াটসঅ্যাপে একবার ফোনে পিকটা দেখে ফেলছিলাম, আর তাও আবার অল্প সময়ের জন্য। তো ওনাকে দেখি নাই। উনি পরে বলতেছে যে মাশাআল্লাহ, আপনাকে আমার পছন্দ হয়েছে, আপনি কি বলেন, আপনি কি বিয়েতে রাজি আছেন? তখন আমি বললাম আমি বিয়েতে রাজি আছি কিনা আমি জানি না, আমার পরিবারের উপর আমি নির্ভরশীল, আমার পরিবার আমাকে যেখানে বিয়ে দিবে আমি ওইখানেই প্রস্তুত বিয়ের জন্য। তো বলতেছে আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্নের উত্তর দিলেন। তো আমার 2টা প্রশ্ন ছিল, আপনি যদি উত্তরটা একটু সুন্দর করে দিতেন তাহলে ভালো লাগতো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কি প্রশ্নের উত্তর বলতে পারেন আমাকে। তো উনি বলতেছে যে আমি তো অনেকটাই ধার্মিক টাইপের, আমি ইসলামের বাইরে চলাফেরা করি না, তো আমি চাই আমার যে বউ হবে তাকে যেন কেউ বিয়ে করে না দেখো, আর সে যেন পর্দা করে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি কি পারবেন? তো আমি তো তখন অলরেডি 5 ওয়াক্ত নামাজ, তারপর হচ্ছে কোরআন তেলাওয়াত প্রতিদিনই করি, আর পর্দাটা করি তো ওই রকমভাবে না, হাত মোজা পাও মোজা দিয়ে পর্দাটা করে এরকমভাবে করি না। তো বলছি মানুষ পারে না এমন কোনো কাজ নাই, সবই পারে, ইনশাল্লাহ আমিও পারবো। তো উনি ওইটা শুনে অনেকটা খুশি হয়েছে। হওয়ার পরে বলতেছে আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ, তো আমার ভালো লাগলো আপনার কথাটা শুনে। আচ্ছা আপনার চুলগুলো নাকি অনেক সুন্দর লম্বা। আমি বলছি কে বলছে? ও না, শুনছি আর কি। আমি আচ্ছা না এরকম না, আপনি যতটা শুনছেন ততটা না, এরকম বলছি। বলার পরে বলতেছে আচ্ছা আপনাকে কি আমি একটা পিক তুলতে পারি? বলছি পিক? তো হ্যাঁ, আমার বোনরা আছে তো, যাইলে বলবে যে একটা পিক দেখার জন্য, এই জন্য বলতেছিলাম আর কি। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তোলেন। পরে বলতেছে আপনি তুলে দিবেন? আমি বলছি না সমস্যা নাই, আপনি তুলেন।
পরে একটা পিক নিল, নেওয়ার পরে উনি আমার রুম থেকে বেরিয়ে গেল সালাম দিয়ে। তো এই আর কি, আমারও একটু ভালো লাগতেছিল তখন, মানে একটা ছেলে আমার রুমে আসছে, আইসা আমাকে প্রশ্ন করছে, তাও আবার বইলা গেছে আমাকে পছন্দ হয়েছে, না জানি বিয়েটা হয়ে যায়। ও এটার ভিতরে একটা কথা ছিল, আমার ভাইয়া যেদিন প্রথম দিন ড্রয়িং রুমে আইসা বলছিল যে পান্নুর জন্য একটা পাত্র দেখছি, সেনাবাহিনী জব করে, তো দেখা যাক এই বিয়েটা কি হয়। তখনই আমি সাথে সাথে দৌড়ে বাবির কাছে গেছি, গিয়ে বলতেছি ভাবি আমার না মনে হচ্ছে এই বিয়েটা হবে। পরে বলতেছে মাত্র কথা চলতেছে, তুমি কেমনে বলে ফেলাম, যাই হোক আচ্ছা দেখা যাক কী হয়। তারপর আমি আম্মুর কাছে গেলাম, বলতেছি আম্মু আমার মনে হচ্ছে বিয়েটা হয়ে যাবে, কেন জানি মনটা টানতেছে। মানে আমি আগেই বলতাম যে আমার যখন বিয়ে হবে তখন আমার মনে টানবে, এর আগে যতগুলো প্রস্তাব আসছে আমি বলছি বিয়ে হবে না হবে না হবে না এরকম, তো এটার সময় মনটা টানতেছিল। তো ওনারা হচ্ছে চলে গেছে, চলে যাওয়ার পরে হচ্ছে ওনারা জানাইছে রাত্রে যে আমাকে পছন্দ হয়েছে, এখন আমাদের উত্তর দেওয়ার পালা। তো ভাইয়া এদিন ঈদের দিন হয়ে গেছিলো, ভাইয়া বলতেছে আচ্ছা ঠিক আছে, এখন অনেক রাত্র হয়ে গেছে, তো কালকে আমি কথা বলতেছি এই সম্পর্কে। তো ঈদের দিন কথাবার্তা হলো, আমাকে জিজ্ঞেস করা হলো যে আমি কি বিয়েতে রাজি আছি কি না। তো আমি কিছু বললাম না, কারণ আমার মুখ দিয়ে তখন কিছু আসতেছিল না। তো আম্মার কাছে জিজ্ঞেস করছে যে সে তো কিন্তু কিছু বলে না, তো কি মনে করো তুমি। পরে ভাইয়া আম্মা বলতেছে যে না সমস্যা নাই, ও তো কিছু বলবে না, তুমি যেখানে ভালো মনে করো ওইখানেই তো দিবা, আর তোমার উপর নির্ভরশীল, তো তুমি বিয়েটা দাও, তোমার ইচ্ছে ভালো দেখলে ভালো। তারপর হচ্ছে বলছে আচ্ছা ঠিক আছে। এর ভিতরে আমাকে একটু গালিগালাজও করে, আমি কেন উত্তর দিই না কেন। যাই হোক, এটা একটা মেয়ে বুঝে এটার উত্তরটা দিতে কতটা কষ্ট লাগে। তো তারপরে হচ্ছে ঈদের দিন যায়, ঈদের দিন রাত্রে পরে ভাইয়া বলছে আমাদেরও পছন্দ হয়েছে, তো এখন কথা আগানো যাক। আর আমার হাজব্যান্ড উনি বিয়ের জন্য অনেক পাগল ছিল, কারণ উনি হচ্ছে অনেকটা ধার্মিক টাইপের, কোনো পর নারীর সাথে কথা বলতে পছন্দ করতো না, এই জন্য মূলত বিয়েটা তাড়াতাড়ি করা 23 বছর বয়সে। তো উনি বলতো যে এটা হচ্ছে গুনাহের কাজ, আর আমি অন্য মেয়েদেরকে সময় না দিয়ে বিয়ে করে নিজের বউকে সময় দেওয়াটা আমার জন্য অনেক ভালো, আল্লাহ খুশি হবে এরকম আর কি বললাম, একটু ইসলামিক টাইপের। তো উনি তখন বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো ছুটি কম, ঈদের তৃতীয় দিন চলে যাব, তাহলে ঈদের দ্বিতীয় দিন বিয়েটা হয়ে যাক, মানে ঈদের পরের দিন। তো ওই দিন শুক্রবার ছিল, 12 এপ্রিল ছিল 2024। তো আমাদের বাড়িতে কয়েকজন লোক বলতে চাচারা গেছিল, চাচা অনেক পাড়া প্রতিষ্ঠ চাচারা গেছিল, ভাইয়ারা গেছিল, আমার ভাইয়া গেছিল, 2টা প্রাইভেট কার নিয়ে ওনাদের বাড়িতে গেছিল। যাওয়ার পরে ওনাদের বাড়িতে মসজিদে বিয়েটা হয়। তখন আমি ভাবতেছিলাম যে বিয়েটা কি হবে কি না কি জানি, যেদিন হবে ও যখন হবে তখন বুঝবো যে হবে। তো তারপর হচ্ছে ওনারা সকাল 11টা দিয়ে, ঈদের পরের দিন 11টা দিয়ে আমাদের বাড়ি থেকে রওনা হয়। তো 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা বাজে গেছে, তাও কোনো খবর নাই, ভাইয়াকে কোন দিনে ফোন ধরে না। বুঝছি যাই হোক কী হয় আল্লাহ জানে, বিয়ে কি হবে কি হবে না। আমি তো চাপেও ছিলাম না, আবার টেনশনও নিতে পারতেছিলাম না, যে দুটাতেই মাঝখানে ছিলাম আমি। তো পরে কি আর করা, তারপর দেখলাম সন্ধ্যা 7টা-8টার দিকে গাড়ি আসছে আয়সা ভাড়া নেওয়ার জন্য। তো ভাবলাম যে না ওরা চলে আসছে তাইলে, কারণ মুরব্বীরা ছিল গাড়িতে, তো যে ওরা ওদের নিজেদের বাড়িতে গিয়ে চলে গেছে, আর গাড়ি আসছে আমাদের বাড়িতে টাকার জন্য। তো আমি যখন টাকা দিই তখন দেওয়া হয়েছে। তো আমার কাকা দুলা ভাইয়েরা চাচাতো ভাইয়েরা এসে বলতেছে যে না ছেলেটা অনেক ভালো, গড়দর অনেক ভালো আছে, বিয়েটা হয়েছে ভালো লাগলো। তখন আমি একটা নিঃশ্বাস নিলাম, যা বিয়েটা হয়ে গেল। তো আমি ওই দিন রাত্রে 12টা-1টা পর্যন্ত ওয়েট করতেছিলাম একটা ফোনের আশায়, কারণ এই ফোনের আশায় আমি এতদিন অপেক্ষা করছিলাম যে কবে আমার একটা প্রিয় মানুষ হবে, কবে আমি প্রেম করব।
আমার একটা স্বপ্ন ছিল যে আমি প্রেম করব, আমাকে কেউ কিছু বলবে না। তারপরেও হচ্ছে আমি যখন প্রথম দিন ফোন দিচ্ছি, আমি বলছি এত দেরি করে ফোন দেওয়া লাগে, মানে আমি প্রথমেই কথাটা বলে ফেলি, কারণ অপেক্ষায় ছিলাম। তো এটা আমার আম্মুর ফোন দেয়, আমার ভাইয়া ফোন নাম্বার দেয়, তারপরে আমার আম্মু ফোন দিলে তারপরে ভাবি ধরে, তারপর আমাকে দেয়। তো এটা বলার পরে উনি বলতেছে আমিও আসলে অনেক ব্যস্ত ছিলাম, অনেক অনেক ঝামেলায় ছিলাম, তো এই জন্য ফোন দিতে পারি নাই, আর আমারও লজ্জা লাগতেছিল আপনার সাথে কথা বলবো। আচ্ছা, আমি কি আপনাকে তুমি করে বলতে পারবো? আমি বলছি হ্যাঁ, বলতে পারেন। তারপরে আমাদের প্রেমের আলাপ শুরু হয়। 3-4 মাস প্রেমের আলাপ হয় আমাদের। একদম খুব খুব অনেক ভালো লাগে। আমি জীবনের প্রথম একটা প্রেম করতে পারলাম। মানে আমার বিয়ের উদ্দেশ্য ছিল প্রেম করা। যা যেটা শূন্যতা ওইটাই চায়, কারণ এই আর কি। তো আমি ওনার সাথে প্রেম করতে অনেক ভালো লাগলো। কেউ কিছু বলে নাই, তাও আমি অনেক ভয় পাইছি, কারণ আমি কখনো ফোন হাতে নেই নাই। আমার ভাইয়া আমার আম্মু কখনো ফোন হাতে ধরতে দেয় নাই। তো যখন আমি আম্মুর ফোন দিয়ে কথা বলছি, তখন আমার অনেক কষ্ট হয়েছে। হাই রে, আম্মু কী বলে, ভাইয়া কী বলবে, হাই রে, ওদের ফোন নিয়ে তখন আমি ধরতেছি, না জানি আমার বকা দেয় কিনা। তো আমি হাজব্যান্ডকে বলছি আমাকে বকা দেবে কিনা জানি না, এতক্ষণ কথা বলতেছি। মানে কি বলেন, ছোটো থেকে ক্লাস 1 থেকে আম্মুর হাতে ফোন, এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, তাও ফোন আমার হাতে দেয় নাই। তো হঠাৎ করে ফোন নিয়ে তখন লং টাইম কথা বলা, তাও আবার একটা ছেলের সাথে, বাবা যায়। তো এই আর কি আমাদের জীবন কাহিনী। তো আমি এখনও শ্বশুরবাড়িতে যাই নাই, 1 বছর হয়ে গেছে। তো কেন যায় না এটা আমি আরেকটা ভিডিওতে বলবো। আর এখন আমি হচ্ছে পড়াশোনা করতেছি, পড়াশোনা করছি হচ্ছে অনার্স 2nd ইয়ার। তো আর আমাদের এটা লাভ ম্যারেজ না, কাহিনীটা তো আপনাদেরকে বললামই। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আপনাদের একটা মন্তব্য জানাবেন কমেন্টে যে কেমন লাগছে আমার ভিডিওটা, আমার লাভ স্টোরি। না, লাভ স্টোরি না, মানে এটা পারিবারিক বিয়ে। তো আমি অনেকে বলে ফেলি যে এটা লাভ বিয়ে করছি, লাভ ম্যারেজ করছি। তো যাই হোক, একটা লাইক প্লিজ, একটা লাইক দেন। আর এরকম আরও ভিডিও পেতে কমেন্টে বলতে পারেন। আমি আমার লাইফে আরও অনেক কিছু ঘটে যাওয়া বিষয় আমি শেয়ার করবো আপনাদের সাথে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি পড়াশোনা চালিয়ে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সুখী হতে পারি, ভালো থাকতে পারি, দুজনকে সবসময় বুঝতে পারি। আমার বিয়ের 1 বছর হয়ে গেছে, আর ওনার হচ্ছে বিয়ের অফার পেয়ে গেছে, কয়েকদিন হয়েছে, বেশি দিন হয় নাই। তো আর আমি কিসের জন্য সত্যি যাচ্ছি না আমার বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে, এইটা নিয়ে একদিন একটা ভিডিও করব আপনাদের শোনানোর জন্য ইনশাল্লাহ। আর মনে করেন যে আমার হাজব্যান্ড অনেক অনেক ভালো মনের মানুষ, ওনার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন ওনার মন মতো চলতে পারি, ওনার কথা রাখতে পারি, ওনাকে হ্যাপিনেস রাখতে পারি, যেন অনেক ভালো রাখতে পারি, এটাই আপনাদের কাছে চাই। আমি শুধু অনেক খুশি ছিলাম যে আমি একটা প্রেম করতে পারতেছি। মানে বিয়ে যে হয়ে গেছে, যে মুড অফ থাকাটা, এটা আমার হয় নাই। হয়তো হবে কোনো একদিন, যেদিন আমি শ্বশুরবাড়িতে চলে যাব, তখনই আমার খারাপ লাগবে। এখনও মনে হয় আমি প্রেম করতেছি। আর আমার বিয়ের পরে অনেক বান্ধবীরা কান্না করছে, আপু কান্না করছে, আমার পরিবার কান্না করছে যে বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার এটা কিছুই মনে হয় নাই। খুব স্বাভাবিক লাগছে আমার কাছে, কিন্তু হয়তো খারাপ লাগবে কোনো একদিন, যেদিন আমি চলে যাব শ্বশুরবাড়ি। এটাই হচ্ছে মেয়েদের জীবন। মেয়েদের জীবন নিয়ে আসলে কিছু বলতে গেলে সমস্যা। মেয়েদের জীবন খুবই স্বল্প সময়। মেয়েদের আপন বলতে কেউ হয় না, বাবার বাড়িতে কেউ আপন হয় না, শ্বশুর বাড়িতে কেউ আপন হয় না, এটাই বাস্তব। তবে জানি না আমার জামাই এখন ভালো, জানি না মন্দ হতেও তো পারে, সময় লাগবে না মন্দ হতে, কিন্তু এখন আপাতত 1 বছর পর্যন্ত ভালো পাইছি, মনে হয় না মন্দ পাবো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন।
আর এই যে দেখেন আমার গল্প বলতে বলতে আমি আজকে ইফতারিটা সেরে ফেললাম। আর এই প্রথম আমি ইফতারি বানালাম, আমার লাইফের প্রথম ইফতারি। আমি আর কখনো ইফতারি করি নাই, বানাই নাই। তো আজকে ভাবি আর ভাইয়া হসপিটালে গেছে, ভাবির বাচ্চা হবে তো আমাকে বলে গেছে যে আমি যেন আজকে ইফতারিটা করি। তো এই প্রথম ইফতারি। আর বাসায় তেল ছিল না, তারপর হচ্ছে চিনি ছিল না, তো স্যালাইন দিয়ে দিই আমি। আর হচ্ছে তেল ছিল না, অনেক কষ্ট করে ভাজা পোড়া করি আমি এগুলা, এই আর কি। তবে রান্নাটা আমাকে শিখতে হবে, কারণ মেয়েদের রান্না ছাড়া কোনো উপায় নেই। রান্না 100% শিখতে হবে, কিন্তু আমি তো রান্না কখনো করি নাই, নিজের হাতে পাতেই খাই, হয়তো রান্না কীভাবে করবো। তো আপনারা দোয়া করবেন আমি যেন রান্নাটা তাড়াতাড়ি শিখতে পারি, প্লাস হচ্ছে আমি যেন সবার মন জয় করে চলতে পারি, আমার জন্য দোয়া করবেন। আর রান্নাটা কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর সৈনিকের বউ হিসাবে আসলে আমি এখনো ওরকম কিছু বুঝি নাই, কষ্ট সবাই বলে কষ্ট আছে নাকি সৈনিকের বউ হওয়াটা। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, টাটা।